এত প্রাণ ছড়ে যাবে কখনোই ভাবেননি বললেন প্রধানমন্ত্রী। সমবেদনা জানালেন স্বজন হারাদের প্রতি। ধ্বংসাত্মক কর্মকাণ্ডে ভাবমূর্তি ক্ষুণ্ণ। গণতন্ত্র বিরোধী অপশক্তিকে আর প্রশ্রয় দেওয়া যাবে না, প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। মানবাভিমান ভুলে সবাইকে একসাথে লড়ার আহ্বান। শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস ঘিরে কড়া নিরাপত্তা। রাজধানী থেকে কয়েকজন আটক। দেশের বিভিন্ন স্থানে পুলিশ শিক্ষার্থীদের সংঘর্ষ। বিকেলের মধ্যে চালু হচ্ছে ফেসবুক, ইউটিউব সহ সব সোশ্যাল মিডিয়া। থাকবে না বিধিনিষেধ, জানালেন আইসিটি প্রতিমন্ত্রী। সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। এতগুলো প্রাণ ঝরে যাবে কখনোই ভাবেননি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, এত মৃত্যু, এত ধ্বংস অনাকাঙ্ক্ষিত। স্বজন হারাদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। জাতীয় মৎস্য সম্পদ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। অনুষ্ঠানে 22 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মৎস্য পদক দেওয়া হয়। মহিবুল্লাহ মহিব জানাচ্ছেন বিস্তারিত। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ 22 জন ব্যক্তি প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক 2024 তুলে দেন সরকার প্রধান। পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় প্রাণহানির প্রসঙ্গ তুলে ধরেন। সমবেদনা জানান স্বজন হারাদের প্রতি। এতগুলি তাজা প্রাণ যাবে, কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়। মানুষ একটা শোক সইতে পারে না। আর আমি তো গোটা পরিবার, আমি আর আমার রেহানা এবং আমরা যারা 15 আগস্ট আপনজন হারিয়েছি, আমরা তো সবাইকে হারিয়ে আছি। তারপরে তো সে হারাবার বেদনা নিয়ে ফিরে এসেছিলাম বাংলাদেশে। প্রতিটি প্রতিষ্ঠান অগ্নিসংযোগ, আর সেই সাথে সাথে মানুষের জীবন নেওয়া এবং বিভিন্ন শ্রেণী পেশার আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে ছোট শিশুটি। কেন এই রক্ত ঝরা? আজকে যাদের আমরা হারিয়েছি, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। কারণ আমি নিজে দেখেছি, এখনো বহু, কালকে একটা ছোট শিশুকে পর্যন্ত দেখলাম। এটা অত্যন্ত কষ্টকর। শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কোটা যেখানে কোনো ইস্যুই ছিল না, যে কোটা সম্পূর্ণভাবে বাতিল করেছিল সরকার, সেটাকে ইস্যু করা হয়েছে। এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে একদিকে বাংলাদেশের উন্নয়নকে পিছনে ফেলা, আর একদিকে কতগুলি মায়ের কোল খালি করা। যারা স্বজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। আর এই বিষয়ে ইতিমধ্যেই আমরা জুডিশিয়াল কমিটি গঠন করে দিয়েছি। কারণ দাবির অপেক্ষা আমি রাখিনি, আমি তার আগেই জুডিশিয়াল কমিটি করে দিয়ে, এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি। আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম, সেখানে আমি বলেছি আরও 2 জন জজ সাহেব দিয়ে, আরও 2 জন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। প্রযুক্তি ব্যবহার করে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়ানোর কথাও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশে কারফিউ সম্পূর্ণ প্রত্যাহার, সামাজিক যোগাযোগ মাধ্যম উন্মুক্ত ও গুলি না করার নিশ্চয়তা চেয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড। চিঠিতে বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছেন অ্যামনেস্টি প্রধান। তিনি লিখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী 147 জন নিহত হয়েছেন বললেও গণমাধ্যমের তথ্য অনুযায়ী কমপক্ষে 211 জন নিহত হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী বিক্ষোভ দমন অভিযান। অনেক বেশি মৃত্যুর এই সংখ্যা বিক্ষোভ ও ভিন্ন মতের প্রতি কর্তৃপক্ষের চরম অসহিষ্ণুতা বলে মন্তব্য বলেন আইন প্রয়োগকারী সংস্থা দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার ক্ষেত্রে শোচনীয় ব্যর্থতার পরিচয় দিয়েছে।
ক্যালামার্ড আরও লিখেছেন, শিক্ষার্থীদের উপর থেকে গুলি, আবদ্ধ স্থানে কাঁদানে গ্যাস ছোড়া এবং রাইফেলের মতো প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র নির্বিঘ্ন ব্যবহার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় গ্রেফতারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বানও জানান তিনি। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিরোধী অপশক্তিকে আর প্রশ্রয় দেওয়া যাবে না। অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মান অভিমান ভুলে সবাইকে একসাথে লড়ার আহ্বান জানান তিনি। ভবিষ্যতে মূল্যায়নের আশ্বাসও দেন। তাইমুর রশিদের রিপোর্ট। 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের সাবেক ছাত্র নেতাদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্মরণ করিয়ে দেন ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন থেকে শুরু করে জাতির সব ক্রান্তিতে অগ্রণী ভূমিকা রেখেছে ছাত্রলীগ। আবারও অভিযোগ করেন জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড। সেই উত্তরসূরিরাই এখন দেশবিরোধী রাজনীতি করছে বলে মন্তব্য তার। জিয়াউর রহমান সেরকম একজন ভণ্ড মুখোশধারী মুক্তিযোদ্ধা, এদের চরিত্র উদ্ঘাটন করতে হবে। তাহলেই আজকে তাদের উত্তরসূরিরা বাংলাদেশে যে নষ্ট রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, জঙ্গিবাদী রাজনীতির প্রবর্তন করেছিল, এদের ব্যাকগ্রাউন্ড জানলেই এদের উত্তরসূরিদের কর্মকাণ্ডের আসল চেহারা উন্মোচিত হবে, যা এখন উন্মোচিত হয়েছে। ওবায়দুল কাদের বলেন, আগুন সন্ত্রাসীরা আবারও দেশের সব অর্জনকে ধ্বংসের চেষ্টা করছে। অস্তিত্বের এই সংগ্রামের কাণ্ডারি এখন বঙ্গবন্ধু কন্যা। লড়তে হবে একসাথে, মান অভিমান সব ভুলে যেতে হবে। আজ ওই পশু শক্তি যদি আরো প্রশ্রয় পায়, তাহলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। অশুভ শক্তি স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, গণতন্ত্র বিরোধী এই অপশক্তিকে যে কোনো মূল্যে আমাদের প্রতিরোধ করতে হবে। মতবিনিময় সভায় সাবেক ছাত্র নেতাদের তোপের মুখে পড়েন ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতারা। তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। সংসদে যারা ঝুঁকি দেবে তাদের ব্যাপারে অবশ্যই আমাদের মূল্যায়ন থাকবে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। হাইকোর্টের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকা মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। দুপুর 12টার দিকে পূর্ব নির্ধারিত মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে যোগ দিতে হাইকোর্ট এলাকায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। কমপক্ষে 5 জনেরও বেশি ছাত্রকে আটক করে। এ সময় সকাল থেকে শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে হাইকোর্ট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। এদিকে পুরান ঢাকার জজ কোর্ট এলাকায়ও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। দুপুর 1টার দিকে সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে মিছিল বের করে শিক্ষার্থী ও আইনজীবীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জজ কোর্টের সামনে অবস্থান নেয়। এদিকে দেশের বিভিন্ন জায়গায়ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হয়েছে। এ সময় আটক করা হয়েছে কয়েকজন শিক্ষার্থীকে। চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে আদালত ভবনের সামনে ক্যাম্পাস ও রাজপথে মার্চ ফর জাস্টিস পদযাত্রা কর্মসূচির জন্য জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত 2 শিক্ষার্থীকে আটক করলে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়। পরে আদালত ভবনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে আইনজীবীরাও প্রতিবাদী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এদিকে একই ইস্যুতে কর্মসূচি পালন করেছে রাজশাহী, খুলনার শিক্ষার্থীরা। আটক করা হয়েছে কয়েকজন শিক্ষার্থীকে। কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে ফেরত ও ছাত্র বিক্ষোভে গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে শুনানি হয়নি আজ। এক বিচারপতি অসুস্থ থাকায় পূর্ব নির্ধারিত শুনানি হল না। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজকের কার্যতালিকায় রিটটি ছিল, কিন্তু বেঞ্চের এক কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে জানান বেঞ্চের দ্বিতীয় বিচারপতি এস.এম. মাসুদ হোসাইন দোলন অসুস্থ।
তাই দ্বৈত বেঞ্চ আজ বসবেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে গত সোমবার রিট করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। তারা হলেন আইনজীবী মঞ্জুর আল মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা। গত সোমবার ও গতকাল মঙ্গলবার রিটের উপর হাইকোর্টের এই দ্বৈত বেঞ্চে শুনানি হয়। এদিকে আন্দোলন কেন্দ্র করে সহিংসতায় 4 শিশুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। গণমাধ্যমের সামনে এদেরকে কথা বলতে দিন, গণমাধ্যমে এসে তারা বলুন যে তারা স্বেচ্ছায় আছেন এবং গণমাধ্যম দেখুক যে তাদের সামনে অস্ত্র নেই, তারা কোনো রকম চাপে নেই। এবং তারা যদি স্বেচ্ছায় থাকেন, আমি জানি না আরও যারা আমরা ক্ষেত্র বিশেষে নিরাপত্তার অভাব বোধ করি কিনা, আমাদেরও এই সুযোগ আছে কিনা যে আমরা সবাই গিয়ে সেখানে ডিবি হেফাজতে নিরাপদ বোধ করব। এই ধরনের কোনো আইন আছে কিনা, যদি না থাকে তাহলে কি বিচারে আসলে ডিবি কার্যালয়ে গোয়েন্দা বিভাগ যাদের কাজ মামলার তদন্ত করা, সেখানে একজন মানুষ নিরাপত্তার জন্য যাবেন, কেন নিকটস্থ থানায় নয়? সেই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে সামনে আসে। চালু হলো ফেসবুক, ইউটিউব, টিকটক সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম। এর আগে বিকেলের মধ্যে চালুর কথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পালক। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি অফিসে মেটার প্রতিনিধি দলের সঙ্গে অনলাইনে বৈঠক শেষে সাংবাদিকদের তথ্য জানিয়েছেন। এ সময় পলক অভিযোগ করেন, ফেসবুকের পক্ষে বাংলাদেশের যে প্রতিষ্ঠান ফ্যাক্ট চেকিং এর কাজ করছে তারা স্বাধীনতা বিরোধী শক্তির দ্বারা প্রভাবিত। কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন গুজব ও মিথ্যা তথ্যভিত্তিক পোস্ট যাচাই বাছাই ছাড়াই ফেসবুক প্রচার করেছে বলে অভিযোগ করেন জুনায়েদ আহমেদ পলক। এটা আমি শুনিনি, দেখিনি। তো উস্কানিতে এই ছাত্র আন্দোলন একটা শান্তিপূর্ণ আন্দোলন, অরাজনৈতিক আন্দোলনকে যারা উদ্দেশ্যমূলকভাবে সহিংস এবং রাজনৈতিক আন্দোলন নিয়ে গেল, সেইখানে তো ফেসবুক এই দায়গুলো এড়াতে পারে না। ফলে আমাদের অনুমান যে এখানে ফ্যাক্ট চেকিং যে ফার্মগুলো আছে ফেসবুকের পক্ষ থেকে, তারাও নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। যদি করতো তাহলে এই সকল কন্টেন্ট কখনোই তারা রাখতো না। এগুলো অবশ্যই তারা টেক ডাউন করতো এবং এই সকল পেজ এবং অ্যাকাউন্টকে তারা ব্লক করত। দেশের রিজার্ভ পরিস্থিতির উন্নতির অব্যাহত চেষ্টার মধ্যে হঠাৎ কমেছে রেমিটেন্সের প্রবাহ। বিশ্লেষকরা বলছেন, রেমিটেন্স প্রবাহ কমলে রিজার্ভের অবস্থা আরও খারাপ হবার সাথে বাজারের ডলারের রেট আরও অনেক বেড়ে যাবে। নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মূল্যস্ফীতি। আন্দোলন কেন্দ্র করে চলমান পরিস্থিতির রেশ না কাটলে দেশ থেকে টাকা পাচার বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। গোলাম ময়নুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। চলতি বছর জুনে 3 বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে দেশে, কিন্তু পরের মাসে বড় ছন্দপতনের আভাস মিলছে। জুলাইয়ের প্রথম 3 সপ্তাহে গড়ে 40 থেকে 50 কোটি ডলার প্রবাসী আয় এসেছে, কিন্তু চতুর্থ সপ্তাহে এসেছে মাত্র 13 কোটি 80 লাখ ডলার। ব্যাংকার্সরা জানান, সাধারণ ছুটির পর ব্যাংক খুললেও রেমিটেন্স আসার গতি খুব একটা বাড়েনি। এর মধ্যে কোটা আন্দোলনকে ঘিরে মধ্যপ্রাচ্যের শ্রমিকদের বেশ কয়েকটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে, যাতে ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিটেন্স না পাঠানোর আহ্বান জানানো হয়েছে। টাকা পাঠানো কমে যায় ব্যাপকভাবে, যেটা দৃশ্যমান, তাহলে কিন্তু ইমিডিয়েটলি একটা ব্যালেন্স অফ পেমেন্টের উপর একটা চাপ সৃষ্টি হবে। সৃষ্টি হয়ে গেছে অলরেডি। ডলার রেট কিন্তু আমরা ধরে রাখতে পারছি না, যেটা গত 2 মাস কিন্তু 2.5 মাস স্টেবল ছিল। মে, জুন, জুলাই 15 তারিখ 20 তারিখ পর্যন্ত স্টেবল ছিল, সেটা এখন আর স্টেবল নাই। সেটা বাংলাদেশ ব্যাংকই বলে দিচ্ছে যে তোমরা অতিরিক্ত দাম দিয়ে কেনা শুরু করো, হুইচ ইজ এ সিগন্যাল দ্যাট দেয়ার ইজ এ শর্টেজ অফ ডলার। বড় প্রচারণা আছে যে যারা রেমিটেন্স পাঠাচ্ছেন তারা ব্যাংকিং চ্যানেলে পাঠাবেন না, এই ধরনের একটা প্রচারণাও চলছে ক্ষুব্ধ মানুষের ভিতরে। সেইটা অংশ যেমনই হোক, তার তো একটা প্রভাব আমার এখানে পড়বে, এবং এইগুলো কিন্তু আমাদের জন্য ভালো কথা না। রেমিটেন্স আসা সহ অর্থনৈতিক গতি আনতে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের উপর গুরুত্ব তাদের। সরকারের কাছে এখন খুব বেশি যে বিদেশ থেকে নতুন করে ঋণ নেওয়ার বা বাজেটারি সাপোর্ট নেওয়ার, বৈদেশিক মুদ্রা পরিস্থিতি ভালো করার জন্য লোন নেওয়ার এখন আর খুব বেশি উৎসও নাই। IMF এর কাছ থেকে আমরা নিয়ে ফেলেছি কিস্তি, আমরা ওয়ার্ল্ড ব্যাংক বা ADBর কাছ থেকেও আমরা ছাড় করে নিয়েছি। এটা জুন মাসের আমার যেই শর্ত ছিল সেটাকে ধরে রাখার জন্য কিন্তু আমরা এটাকে ছাড় করিয়ে এনেছি। এই যে আন্দোলনটার, এটার একটা ডোমেস্টিক ইম্প্যাক্ট আছে, যেটা হুন্ডিকে বাড়িয়ে দিবে। অর্থাৎ
টাকা পাচারকে বাড়িয়ে রাজনীতিবিদদের দেখি তারা রাত্রে স্বস্তিতে নেই, তারা টাকা পাঠাবে। আমরা যদি দেখি যারা মানে সরকারি আমলা অনেক পয়সা করি করেছে ইত্যাদি, তারা স্বস্তিতে নেই, তারা টাকা পাঠাবে, বেশি করে পাঠাবে। আমরা যদি বিজনেসের কথা চিন্তা করি, তারাও টাকা পাঠাবে। দেশের রিজার্ভ আরো কমলে অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়বে আশঙ্কা বিশ্লেষকদের। বিলম্বিত গোলাম মইনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। এত প্রাণ ঝরে যাবে কখনোই ভাবেননি বললেন প্রধানমন্ত্রী। সমবেদনা জানালেন স্বজনহারাদের প্রতি। ধ্বংসাত্মক কর্মকাণ্ডে ভাবমূর্তি ক্ষুণ্ণ। গণতন্ত্র বিরোধী অপশক্তিকে আর প্রশ্রয় দেওয়া যাবে না, প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। মানবাভিমান ভুলে সবাইকে একসাথে লড়ার আহ্বান। শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস ঘিরে কড়া নিরাপত্তা। রাজধানী থেকে কয়েকজন আটক। দেশের বিভিন্ন স্থানে পুলিশ শিক্ষার্থীদের সংঘর্ষ। চালু হলো ফেসবুক, ইউটিউব সহ সব সোশ্যাল মিডিয়া। থাকবে না বিধিনিষেধ, জানালেন আইসিটি প্রতিমন্ত্রী। এছাড়া এখনকার মতো পরের সংবাদ বিকেল 4টায় 3টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।